শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপের রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 30 জ্যৈষ্ঠ 1424 বাংলা, 13 জুন 2017 মঙ্গলবার। আরও একটি দিন, আরও একটি সুন্দর সকাল। আজকের দিনটি সবার সুন্দর কাটুক, ভালো কাটুক, এই প্রত্যাশা নিয়ে আজকে রাঙা সকালের আয়োজন শুরু করছি। বরাবরের মতোই আমরা দুজন সফল অতিথিকে সঙ্গে করে 2 ঘন্টা জুড়ে আপনাদের সঙ্গে থাকব। সাথে আছি আমি লাবণ্য, কিবরিয়াও থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে। মোটামুটি ভারী বর্ষণই হয়ে গেল গতকালকে বলা যেতে পারে, এবং তারপরে আজকের দিনটা খুব চমৎকার স্নিগ্ধ একটা দিন, এবং খুব ভালোভাবেই আমরা আজকের দিনটা শুরু করতে পারবো সেই প্রত্যাশা রাখছি। ঝড় বৃষ্টি বন্যা যাই হোক না কেন, পুরো দিনটাই ভালো কাটুক, শুভকামনা শুরুতেই। এবং যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে আছেন তারা নিশ্চয়ই জানেন যে যেটা একটু আগে লাবণ্য বলছিল যে সফল দুজন মানুষকে নিয়ে আমাদের রাঙা সকাল। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে আছেন তিনি একজন রন্ধনশিল্পী, আফরোজা নাজনীন সুমি। চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। আপনাদেরকেও শুভ সকাল। সকাল সকাল রান্না বান্না নিশ্চয়ই বাসায় করা হয়? সকাল সকাল না, সব সময় করা হয়। তো আজকে আবার আপনাদের জন্য আমি এবার সকালে উঠে একটা প্রিপারেশন করে নিয়ে এসেছি। রাইট, তো আজকে তো সকাল সকালই হয়ে গেছে। রাইট, এবং আজকে একটু ব্যতিক্রমী হলো বলবো আমরা, কারণ আজকে রান্নার গল্প হবে সকাল সকাল। ছোটবেলা কেটেছে বরিশালে, তাই কি? না, আসলে বরিশালে ঠিক কাটে নাই। আমার বাবা গভর্নমেন্ট জব করতেন। মোটামুটি বাংলাদেশের অনেক জায়গাতে আমার ছোটবেলাটা কেটেছে। জন্ম হয়েছিল বরিশালে, তখন আব্বার পোস্টিং ছিল বরিশালে। কিন্তু আমার এত ছোটবেলায় যে কিছু মনে নাই। ওকে, একটু সবকিছু মিলিয়ে শুনি, শৈশবটা কেমন ছিল? শৈশবটা আসলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই শৈশবটা সবসময় সবার কাছে খুব মানে গুরুত্বপূর্ণ সময়। আর আমাদের ওই সময় সব স্মৃতিগুলো কেন যেন মনে থাকে। অনেকে দেখবেন অনেক ছোটবেলার অনেক কিছু মনে আছে, সবাই অবাক হয় তোমার মনে আছে, তুমি তো তখন অনেক ছোট ছিলে। কিন্তু কেন জানে ওই সময়কার স্মৃতিগুলো মানুষের মনে থাকে, কিছু কিছু স্মৃতি। তো আমার যেটা কেটেছে, আমার যশোরেই ফার্স্ট লাইফের স্কুল শুরু হয়েছিল, ওখানকার স্মৃতি আমার বেশ কিছু মনে আছে। তারপর আমি বগুড়ায় ছিলাম, ওখানকার স্মৃতিগুলো মনে আছে। তো এরকম ঘুরে ফিরে আসলে দেখা যায় যে ছোটবেলায় যেসব জায়গায় ছিলাম কম বেশি সবার সাথে যোগাযোগটাও আছে এখনো, এই জন্য স্মৃতিগুলো হারিয়ে যায়নি। কোন জায়গার কথা বেশি মনে পড়ে সবসময়, যে না এই জায়গাতে আমার স্মৃতিটা একটু সবার সাথে খুব ভালো ঘনিষ্ঠ হয়ে গেছিলাম এরকম? যশোরে আপনি বেশি দিন ছিলেন বলছিলেন। সেটাও বেশি দিন ছিলাম না, আমি আসলে ছিলাম বেশি দিন বগুড়াতে। আচ্ছা, আর বিয়ের পরেও আমার শ্বশুরবাড়ি এখন বগুড়াতেই। তো বগুড়ার স্মৃতি অনেক। একটু শুনি কি কি স্মৃতি এখনো মনে পড়ছে, আমাদের সাথে একটু শেয়ার করে ফেলেন। আর ছোটবেলার যেটা বললেন সেটা হচ্ছে যশোরে আমি যেটা দাউদ পাবলিক স্কুলে পড়তাম, তো ওখানে হচ্ছে একটা স্কুল বাস এসে আমাদের নিয়ে যেত। তো এটা আমার মনে আছে যে মাঝে মাঝে আমরা হয়তো লেট করে ফেললে বাসটা মিস করে ফেলতাম। তো তখন আমার আব্বা মানে অফিসের গাড়ি ছিল, কিন্তু তখন হয়তো ড্রাইভার আসতো না তো সকালে। আব্বা মাঝে মাঝে আমাদেরকে দিয়ে আসতেন, একটা আব্বার মোটরসাইকেল ছিল, ওটাতে করে আব্বা আমাদেরকে দিয়ে আসতেন। এটা আমার খুব মনে পড়ে, এটা খুব মজা লাগে, কারণ আমার বড় বোন পিছনে বসতো আর আমি ছোট ছিলাম, বেশি জায়গা ছিল, মানে পিছনে বসার আব্বা সাহস পেতেন না যে পড়ে যায় কিনা কি হয়। সামনে একটা ঝুড়ির মতো ছিল, ওখানে আমাকে বসায় নিয়ে যেত। তো এই জন্য স্মৃতিটা আমার খুব মনে আছে। কোনোদিন মিস করলে বাসটা আব্বু ভাই পৌঁছে দিয়ে আসতেন। একটু পরিবারের কথা শুনে, আর কে কে ছিলেন? মা বাবা? আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন, মা আছেন, আর 2 বোন আছে। আপনি সবার ছোট? না, আমি মেজো। বড় বোন আছে ও আমেরিকাতে, ছোট বোন অস্ট্রেলিয়ায়, আমি বাংলাদেশে। ওকে, তার মানে কোনো ভাই নেই? না। ওকে, আমাদের ফ্যামিলির ছেলে বলতে আমি, কারণ আমাদের ফ্যামিলির যত কাজ সব আমি করে দিতাম। মানে আমাদের ফ্যামিলির যার যেটা লাগবে। বাবা মায়ের কোনো আক্ষেপ ছিল বিষয়টা নিয়ে, যে আমাদের কেন একটা ছেলে হলো না বা এরকম, বা কখনো মিস করতেন কিনা? আমার আম্মা করতেন, হ্যাঁ, আম্মার একটা দুঃখ ছিল যে ছেলে নাই। তো কিন্তু আমার আব্বার কখনো এটা ছিল না। আর আব্বা সব সময় বলতেন যে আমার ছেলে হচ্ছে আমার এই মেয়ে, আমাকে বলতেন। তো আমার নাম ছিল মানে সুমি না ডেকে আব্বা মাঝে মাঝে আমাকে ডাকতেন সুমন্তর, হ্যাঁ, কারণ আব্বার কাছে আমি আব্বার ছেলে। এই জিনিসটা কিন্তু শুধু আপনার ক্ষেত্রে না, মানে অনেক ফ্যামিলিতেই হয় যে অনেক এক্সপেক্টেড থাকে, এবং এই কারণেই দেখা গেল 3-4টে মেয়ে, এবং তার মধ্যে থেকে একজনকে তারা ছেলে হিসেবে কাউন্ট করে, এবং ওই যেটা বলছিলেন যে আমাকে দিয়ে সব কাজ করাতো, এই জিনিসটা করাতো না। আসলে আমি খুব অ্যাক্টিভ ছিলাম ছোটবেলা থেকে। আমার বড় বোন একটু শাই টাইপের, খুব নরম ঠান্ডা মানুষ, আর ছোট বোনটা অনেক গ্যাপ আমার সাথে। তো যার কারণে হলো যে দেখা গেলো আমার বড় বোন কিছু করতে চাইতো না, বা গেস্ট আসলে সামনে যেতে চাচ্ছে না, একটা মানে কিছু কিনতে হবে, শপিংয়ে যেতে হবে, ও যেতে চাচ্ছে না, তো ডেফিনেটলি আমি করতাম সব। তো ওই ছোটবেলা থেকে করতে করতে ওটা একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু আজকে যে জায়গাটায় আছেন, এই ছোটোখাটো কাজ এবং তারপরে বড় কাজ, তারপরে লাইফের এম সব কিছু মিলিয়ে সেটার একটা ছোটোখাটো বর্ণনা আমরা অনুষ্ঠানের শুরুতেই দিতে চাই।
যেটা শুরুতেই বলছিলাম যে আফরোজা নাজনীন সুমি একজন গুণী রন্ধনশিল্পী, রান্নার প্রতি আগ্রহের ছোটবেলা থেকেই তার। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যাশনাল সার্টিফিকেট কোর্স এবং ফুড হাইজিন অ্যান্ড সেফটির ওপরে কোর্স করেন তিনি। পাশাপাশি মনিন স্টুডিও এবং আপন ঘর থেকে প্রশিক্ষণ নিয়েছেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে রান্নার অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও নিয়মিত বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় রেসিপি দিয়ে থাকেন। পাশাপাশি কলকাতার জনপ্রিয় ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেলেও নিয়মিত রেসিপি দিয়ে থাকেন তিনি। সেরা রন্ধনশিল্পী হিসেবে চিত্রজগৎ অ্যাওয়ার্ড 2016 নাট্যসভা কর্তৃক ঢাকা বিভাগে সেরা রন্ধনশিল্পীর পুরস্কার লাভ করেছেন তিনি। রন্ধনশিল্পীদের সংগঠন উইমেন কালিনারি অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে বিভিন্ন কাজ করে থাকেন। পাশাপাশি উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন সদস্য হিসেবেও জাতীয় দায়িত্ব পালন করছেন। রান্নার বাইরে ফটোগ্রাফিতেও আগ্রহ রয়েছে তার। এ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন পাঠশালা থেকে। যুক্ত আছেন বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির সাথে। জি, এগুলো তো জীবনের বড় বড় অর্জন, কিন্তু এই অর্জনগুলো রাস্তা আসলে কঠিন, খুব সহজেই হয়ে যায় না। সেটার জন্য একটা পরিকল্পনা লাগে, পরিকল্পনার সাথে সেটার জন্য কর্ম নির্ধারণ করতে হয় এবং তারপরে কেউ কেউ সাফল্য পান, কেউ কেউ সাফল্য পান না। ছোটবেলায় কি স্বপ্ন ছিল যে বড় হয়ে কি হবেন? আসলে একদম ছোটবেলাতে তো তেমন কোনো কিছু স্বপ্ন ছিল না। যখন একটু একটু বড় হতে থাকলাম, আমি একটু পড়ুয়া টাইপ ছিলাম ছোটবেলা থেকেই। পড়াশোনা খুব পছন্দ করতাম। স্কুলে পড়ার বাইরের বই আমি অনেক পড়তাম। তো যেটা হতো, আমার মধ্যে কেন জানি ছোটবেলায় ইচ্ছা ছিল যে ঠিক আছে আর্কিটেক্ট হব। তো একটা সময় মানে ছবি ভালো আঁকাতে পারতাম, তো আর্কিটেক্ট হবো এরকম প্ল্যানই ছিল। হঠাৎ করে মনে হলো, আমার আব্বার খুব শখ ছিল যে আমি ডাক্তারি পড়বো। তো তখন পরে আমি মেডিকেলেও চান্স পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমার পড়া হয়নি, কারণ আমার হাজবেন্ডের খুব একটা পছন্দ ছিল না। তার আগে বিয়ে হয়ে গিয়েছিল? বিয়ে ঠিক না, আমাদের আসলে তখন একটা রিলেশনশিপ ছিলাম। আচ্ছা। তো ওর যেহেতু পছন্দ ছিল না এবং আমি ফাইনাল আমার ডিসিশন ছিল যে আমি এখানেই বিয়ে করব, তো আমি আর মেডিকেলে তখন যাইনি। আমরা একটা কাজ করি, আমরা একটা বিরতি নিয়ে এসি, বিরতি থেকে ফিরে এই গল্পটা আচ্ছা, শুনবো। ঠিক আছে। দর্শক, নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি দর্শক। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোববার রাঙা সকাল। আমাদের সঙ্গে প্রথম ঘন্টায় আজকে অতিথি হয়ে আছেন রন্ধনশিল্পী আফরোজা নাজনীন সুমি। তার কাছে আমরা আবারও ফিরব। না, যে গল্পটা আমরা শুনছিলাম এটা আসলে স্যাক্রিফাইস না, এটা আসলে মহা স্যাক্রিফাইস। কারণ স্টিল দেন বলা যেতে পারে যে বয়ফ্রেন্ড তো সেই সময় কিন্তু আমি যেহেতু সিরিয়াস ছিলাম, আমি আসলে যে কাজটা করি খুব মানে প্রপারলি করতে চাই। হ্যাঁ, তো ফ্যামিলি থেকে এটার ব্যাপারে রিঅ্যাকশন কি ছিল? আসলে আমাদের আমার বাবা আর আমার শ্বশুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো আমাদের দুই ফ্যামিলির মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল এবং খুবই ঘনিষ্ঠ ছিলাম আমরা। তো ফ্যামিলিতে সেরকম কোনো সমস্যা ছিল না। জাস্ট আমার শ্বশুর শাশুড়ি বলেছিলেন যে পড়াশোনাটা শেষ হোক, তারপরে দেখা যাবে। তো এইভাবে আমরা তারপরে তো আমরা আসলে দুজন দু জায়গায় থাকতাম, আমি ঢাকায়, ও থাকতো বগুড়ায়। তো আমাদের দুজন দুই জায়গায় থেকে আমরা ছিলাম। তারপর আমার যেটা হলো যে আমি মানে আমি সায়েন্সটা চেঞ্জ করে ফেললাম। যেহেতু ডাক্তারি পড়লাম না, তো কমার্সে চলে গেলাম। তো ওখানে যে আমি পরে গ্র্যাজুয়েশন করলাম, করার পর আমি আইসিএমএতে ভর্তি হয়েছিলাম, কিন্তু ওইটা তখন আর কমপ্লিট হয়নি। তখন বিয়ে হয়ে আমি বগুড়ায় চলে গেলাম। আইসিএমএবি নীলক্ষেতে, যেটা তো তখন বগুড়ায় চলে যাওয়ার পর ওইটা আর কমপ্লিট করতে পারিনি, কারণ বগুড়াতে ছিল না, রাজশাহীতে ছিল। তো খুব টাফ বগুড়া থেকে যে ওটা কমপ্লিট করা একটু টাফ। হ্যাঁ, তারপরেও আমার মানে করা হয়তো ঢাকায় থাকলে হয়তো শেষ করে ফেলতাম। আচ্ছা। তো যেটা ছিল ওইটা করার পর একটা লম্বা গ্যাপ চলে গেছে আমার। বিয়ের পরে সংসার, বাচ্চা সবকিছুর পরে আমি যে পরে এমবিএ করেছি এইচএন নিয়ে। তো এটা একটা লম্বা গ্যাপের পরে। আর এমবিএ করার পর আসলে জব অফারও বেশ কিছু পেয়েছিলাম, কিন্তু তখন আমার জব করার কখনো ওইভাবে চিন্তা ছিল না যে কিছু করব। জাস্ট ফ্যামিলি, বাচ্চা এসব নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তো তখন থেকে মানে রান্নার প্রতি একটা ঝোঁক ছিল যেহেতু, পরে আমি ভাবলাম তাহলে একটা রান্নার উপর একটা কোর্স করে ফেলি। হ্যাঁ, ট্রেনিংটা নিয়ে নিই। হঠাৎ করে রান্নার প্রতি ঝোঁকটা কিভাবে তৈরি হলো? কারোর মাধ্যমে বা কাউকে দেখে? না, এটা না, আমার মা খুব ভালো রান্না করেন। আচ্ছা। তো ছোটবেলা থেকে আমাদের বাসায় খুব মানে খাওয়া দাওয়ার খুব একটা ভালো প্রচলন আছে এখনো। মানে আপনি হুট করে যদি যান, আমার মা কিন্তু টেবিল ভরাই ফেলবে। তো খুব মানে আম্মা খুব রান্না করেন এবং আম্মা রান্না খুবই ভালো। তো দেখা গেছে ওই ছোটবেলা থেকে খেতে খেতে দেখতে দেখতে ওটা একটা নিজের মধ্যে এমনিতেই চলে আসে। হ্যাঁ, মানে আমার ছোট বোন অস্ট্রেলিয়া থাকে, ও কিন্তু ওখানে খুব সবাই খুব নাম করে, মানে ওর প্রশংসা করে যে খুব ভালো রান্না করে। এটা কিছুটা আমাদের ফ্যামিলিতে রয়ে গেছে, মানে সবাই আমরা মোটামুটি কম বেশি ভালো রান্না করি।
তো রান্নার হাতটা মনে হয় মানে জন্মসূত্রে আমাদের পাওয়া। তো যেটা ছিল, আমার হাজব্যান্ড হচ্ছে একটু খেতে পছন্দ করেন, ও খুব বেশি খান না কিন্তু খুব অল্প পরিমাণ খান এবং ডিফারেন্ট আইটেম পছন্দ করেন। আচ্ছা। তো যার কারণে তখন বিয়ের পর মনে হলো আচ্ছা ওকে একটু এটা করে খাওয়াই, ওইটা করে খাওয়াই। হ্যাঁ, এই করতে করতে কিন্তু শেখার আগ্রহটা আরো বাড়লো, যে আচ্ছা এটা তো পারি না, এটা একটু শিখে নেই। হ্যাঁ, বা আজকে সকালে উঠে ওকে আমি একটা সারপ্রাইজ দিব, এটা খেয়ে যাবে। হ্যাঁ, এরকম করে মানে এইটা থেকে শুরু। এমনিতে ছোটবেলা থেকে রান্না করা হতো নাকি? ছোটবেলায় করতাম কিন্তু খুব কম, যেটা হয় না শখ করে আমরা করলাম যে আজকে একটু এটা করি, এরকম। কারণ তখন ছিল আমার বাবা, আব্বা খেতেন, মানে আমি যেটাই করতাম আব্বা তো খুব প্রশংসা করে খেতেন যে একটা খুব ভালো হয়েছে। তো এটা সব বাবারাই করেন। হ্যাঁ, তো যেটা ছিল এটা টুকটাক করা হতো, সেইভাবে কিছু আসলে তেমন করা হতো না, কিন্তু আমার খুব আগ্রহ ছিল। আমি যেমন বিয়ের আগে কিভাবে মাছ কাটে, আমি কাজের বউয়ের কাছে যে আমাকে একটু মাছ কাটা শেখাও। মানে আমার এই আগ্রহটা ছিল, আমার অন্য বোনদের ছিল না, ওরা বলতো দরকার নাই, হ্যাঁ মাছ আমি কখনো কাটবো না। কিন্তু আমার কাছে মনে হতো না, আমি সব একটু শিখতে চাই। এবং বিয়ের আগে একটা ফ্যান্টাসিও থাকে যে না আমার সংসারে গিয়ে কখনো মাছ কাটতে হবে না, কখনো রান্না করতে হবে না। দ্য রিয়েল সিনারিও ইজ কিন্তু ডিফারেন্ট। আমার না আবার খুব সংসারের খুব শখ ছিল। হ্যাঁ, তো আমার কাছে মনে হতো আমি সবকিছু আমি নিজে করব। ইভেন আমার দুটো বাচ্চা আমি মানুষ করছি ছোটবেলা থেকেই, ওদেরকে সম্পূর্ণ সবকিছু আমি নিজে করতাম। মানে আমার এটা খুব ভালো লাগে, নিজের ফ্যামিলির জন্য, বাচ্চাদের জন্য বা রিলেটিভ যারা খুব কাছের মানুষ তাদের জন্য করতে আমার খুব ভালো লাগে। মানে যে কোনো কাজে যদি এনজয় থেকে করা যায় তাহলে সেই কাজটার মধ্যেও মানে অনেক ভালো কিছু পাওয়া যায় এবং ভালো রেজাল্টও আসে। তো এই যে আপনি টুকটাক হাজবেন্ডের জন্য করছেন এবং খেয়ে নিশ্চয়ই প্রশংসা করছিল, তো তারপরে আপনি কবে নাগাদ এটা প্রফেশনালি চিন্তা করলেন যে না এটা নিয়ে কিছু একটা করা দরকার বা একটা ট্রেনিং নেওয়া দরকার? না, ওই যে বললাম যখন করতাম দেখা যেত আমার হাজবেন্ড শুধু না, ওর বন্ধু বান্ধব বা আমাদের পরিচিত অনেকেই খাচ্ছে, তারপর আমাকে বলতো আমাকে একটু শেখাও, তোমার এটা খুব মজা হয়েছে, এটা আমাকে একটু শেখাও। তো এরকম করে দেখা যেত অনেককে আমি শেখাতাম। তো এটা আনঅফিসিয়ালি, মানে তখনও কোনো কিছু করে না, জাস্ট যে যেটা শিখতে চাইতো আমি শিখাই দিতাম। ঠিক আছে আসেন, অমুক দিন আসেন, নিজের খরচ করে সব জিনিসপত্র কিনে এনে শিখে দিতাম। তো এইভাবে চলছিল। তো এটার মাঝে আমাকে মানে আমার যে প্রডিউসার এখন আমার এখানে, যার হাত ধরে আমি ফার্স্ট কাজে এসেছি, মোশাররফ আহমদ বাদল, ওনার ওয়াইফ আমার ছোটবেলা বান্ধবী। তো ওরা আমাকে খুব বলতো যে তুমি কেন টিভিতে করো না, তুমি এত ভালো রান্না করো, টিভিতে কেন করো না। তো তখন কখনো মাথায় আসে নাই চিন্তা যে এটা নিয়ে কখনো মানে মিডিয়াতে কাজ করব বা এই লাইনে কাজ করব, এটা নিয়ে কখনো চিন্তা করি নাই। শখ করে রান্না করতাম, মানে সবাইকে ফ্যামিলির লোকজনের জন্য করতাম। তো এখন যেটা হয়েছে যে এখন আসলে বাইরের লোকদের জন্য অনেক বেশি করা হয়, ফ্যামিলির জন্য একটু কম করা হয়। তখন আর এবং এখনকার মধ্যে নিশ্চয়ই অনেক পার্থক্যের গল্পগুলো আমরা নিশ্চয়ই তুলে নিয়ে আসবো, কিন্তু বিরতির সময় হয়ে গেছে আরেকবার। দর্শক একটু পরে আমরা আবারও ফিরছি। দর্শক ফিরে এলাম রাঙা সকাল অনুষ্ঠানে। আমাদের সঙ্গে প্রথম ঘন্টার অতিথি হিসেবে আছেন একজন রন্ধন শিল্পী আফরোজা নাজনীন সুমি। তার কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। আমরা যে গল্পে ছিলাম, আসলে রান্নার গল্পেই ছিলাম। মোটামুটি বলা যায় রান্নার প্রতি আগ্রহ মায়ের হাত ধরেই, হ্যাঁ ছোটবেলা থেকে পরিবারের কাছ থেকে। তারপরে কি এর বাইরে কোথাও প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়েছে? হ্যাঁ, আমি পর্যটনের কোর্স করেছি। আচ্ছা, একটু গল্পগুলো শুনি। হ্যাঁ, যেটা হচ্ছে পর্যটনের একটা করেছে, এটা ফুড অ্যান্ড বেভারেজের উপর, এর প্রোডাকশন নিয়ে। এরপরে করলাম আবার হাইজিন নিয়ে। না, কিন্তু এটা তো হঠাৎ করেই হলো না, নিশ্চয়ই কোনো একটা প্ল্যান থেকে কোর্সটা করা? না, প্ল্যান থেকে না, আমি আসলে রান্নাটা মানে মিডিয়াতে কাজ করা শুরু করেছি 2010-এর পরে। কি হিসেবে কাজ করা শুরু করলেন মিডিয়াতে? এই যে রান্নার কাজটাই, মানে তখন আপনি নিজে রান্না করতেন? না, যেটা হচ্ছে আমি 2010-এ আমি ঢাকায় মোটামুটি শিফট করে চলে আসি। তো তখন থেকে আমার একটু ওই যে আমাকে অনেক আগে থেকে অনেকে নক করছিলেন যে আপনি কেন করছেন না। তো তখন আস্তে আস্তে মাথায় রাখলাম যে ঠিক আছে করব। তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল। তখন আমি প্রথমে আপন ঘরে একটা কোর্স করি। তো ওটা হচ্ছে বেশ মানে সবকিছু ডিফারেন্ট। আমি সব রান্নাই জানি, কিন্তু আমার কোনো সার্টিফিকেট ছিল না তখন। আচ্ছা, তার আগে মোটামুটি শেখা হতো কিভাবে? শেখা যেটা হতো না, নিজে তো হতোই, হয় কি অনেকে ভালো রান্না ভালো পারেন, তার কাছ থেকে সেটা শিখতাম। আর যেটা আমি বেশি করেছি সেটা হচ্ছে বগুড়া একটা মিষ্টির দোকান আছে, এশিয়া সুইটস। তো ওইটার মিষ্টি আমার খুব ভালো লাগতো। তো আমি ওইখানকার মানে ওদের যে ওনার, উনি আমাদের খুব ক্লোজ। তো ওনাকে বলে ওনার দোকানের একদম মেইন শেফ, তাকে নিয়ে এসে বাসায় নিয়ে এসে সব রকম মিষ্টি শিখেছি, ধরেন 18-19 রকমের মিষ্টি। তারপরে এরকম ফাস্টফুড দোকান থেকে শেফ নিয়ে এসে ফাস্টফুড, চাইনিজ থেকে নিয়ে এসে চাইনিজ, হ্যাঁ যেটা একদম অথেন্টিক ওরা করছে ওদের কাছ থেকে একদম বাসায় আমি সেভাবে শিখে গেছি। এটা বগুড়া থাকা সময়? এটা বগুড়াতে। কারণ বগুড়াতে আমার এই সুবিধাটা হয়েছে, আমার হাজবেন্ড মোটামুটি পপুলার বগুড়াতে, তো ও কাউকে বললে কেউ না করে না, নর্মালি শেফদেরকে দিতে চান না,
কোনো রেস্টুরেন্ট বা ইসের ওনাররা। তো আমি সেই সুযোগটা পেয়েছি, আমি বাসায় বসে সেটা পুরোটাই শিখে নিয়েছি, যেটা যেটা আমার দরকার বা যেটা ইচ্ছা। তো রান্না আসলে সেই জন্য বললাম অনেক কিছু তখন থেকেই পারতাম, কিন্তু অফিসিয়ালি কোনো এরকম আমার প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট ছিল না। পরে মনে হলো ঠিক আছে, আমি করছি যখন, ঢাকায় যখন আছি, তখন আমি চেষ্টা করলাম যে আপন ঘরে করার, কারণ ওটা আমার মার বাসার খুব কাছে ছিল। তো ওখান থেকে যে বাচ্চাদের রেখে আমি ওখানে যেতে পারতাম, তো ওই জন্য আপন ঘরে ভর্তি হয়ে গেলাম। ওটা একদম মোটামুটি অনেক কটা কোর্স ওখান থেকে আমি করলাম। তারপর ওখানে কার্ভিংয়ের একটা কোর্সও করলাম, ডেকোরেশন করা, খাবার টাবার, ওই যে বিভিন্ন জিনিস বানানো। তো এটাও করা হয়ে গেল। তারপরে যেটা হলো যে আসলে গত মানে 1.5 বছর, একটু বেশি হবে, প্রায় 2 বছরের মতো হচ্ছে, মানে এই কোরবানিতে আমার পুরো 2 বছর হয়ে যাবে। আমি মিডিয়াতে ফার্স্ট যমুনা টিভির লাইভ কিচেনে কাজ করলাম। তো এটাও খুব হুট করে ঈদের মধ্যে আমি ছিলাম। নর্মালি আমি ঈদগুলো বগুড়াতে করি শ্বশুরবাড়িতে। তো দেখা গেল ওই ঈদে আমি ছিলাম ঢাকায়। আমাকে তখন বললো যে আপনি আসেন না, একবার করে দেখেন। তো জীবনে প্রথম মিডিয়াতে কাজ, এবং এটা ছিল লাইভ, হ্যাঁ, এবং ঈদের প্রোগ্রাম। তো ওইটা দিয়ে আমার রান্নার শুরু মিডিয়াতে। এইভাবে তারপর থেকে আসলে কাজ করেই যাচ্ছি, অনেক কাজ করা হয়ে গেছে। মোটামুটি সব চ্যানেলেই ঘুরে ফিরে কাজ করা এখন হয়েছে। আর এবার আমার রোজাতেই যমুনাতে আমি মানে যেটা একটা কুইক রেসিপি নামে যায়, ওটা গত রোজায় গেছে, এবারও যাচ্ছে। এটা আমার 30টা করে প্রতিদিনই থাকে, 5 বার করে চলে। আর 5টা যাচ্ছে হচ্ছে এমনিতেই একটা যে ঝটপট রান্না, ওইটাও আপনার 5টা যাচ্ছে রোজায় যমুনায়। আর অন্য চ্যানেলে তো আছে, চ্যানেল 24-এ আছে, ATN বাংলায় আছে, মানে এগুলো রোজার জন্য আলাদা করে। তো যেটা হয় যে এভাবে শুরুটা হয়ে গেল আসলে। তখন আমার মনে হলো আমি রান্না করছি, কিন্তু আপন ঘরের সার্টিফিকেটটা আমার কাছে মনে হলো যে খুব একটা মানে সেরকম না। হ্যাঁ, আমার কাছে মনে হলো আমি যেহেতু এই লাইনে আছি এবং এই লাইনে কাজ করার ইচ্ছা আছে, তো আমার আসলে পর্যটন থেকে একটা কোর্স করা উচিত অ্যাটলিস্ট, কারণ ওইটাকে আমি অথেন্টিক মনে করি যে করা ওটা ভালো ওখান থেকে। তারপর আমি যেন যে পর্যটনে ভর্তি হলাম। তো একদম এটা রেগুলার স্টুডেন্টের মতো সকাল থেকে একদম দুপুর পর্যন্ত ক্লাস। হ্যাঁ, তো আমার আম্মা হেল্প করেছেন খুব। আম্মা এসে বাচ্চাদেরকে স্কুলে থেকে শেখানো হয় ওখানে? এখানে থিওরি থাকে, প্র্যাকটিক্যাল থাকে, ফুড অ্যান্ড বেভারেজের উপর আপনার সবকিছুই মোটামুটি বেসিকটা পুরো পেয়ে যাবেন। ওকে। কারণ আমাদের সসেরই অনেক কটা রকম সস আছে বা কি আছে আমরা তো সবকিছু জানি না। ভেজিটেবল কাট ডিফারেন্ট টাইপ আছে। হ্যাঁ, তারপরে মানে সব কিছুরই একটা নিয়ম আছে, যেটা আমাদের যেমন ABCD, এরকম কিছুটা রান্নার ABCD আছে। হ্যাঁ, তো ওইটা আমাদের থিওরি প্র্যাকটিক্যাল দুটোই থাকে, ওটা আমাদের করতে হয়, এবং পরীক্ষা থাকে, পুরো দমে পড়াশোনা করতে হয়। হ্যাঁ, তো হ্যাঁ, অনেক কিছু পড়তে হয়। তারপর আপনার প্র্যাকটিক্যাল ক্লাসে আপনি যখন হচ্ছে ফাইনাল পরীক্ষা দিবেন, তখন আপনাকে রান্না করতে হবে, এবং এটা কেউ বাইরের গেস্ট এসে কিন্তু খান, খেয়ে ওনারা জাজ করেন আসলে কি অবস্থা। হ্যাঁ, আমারটা যেমন আমার পরীক্ষার সময় ছিলেন হচ্ছে অলি খান, উনি ইউকেতে থাকেন, ইউকের হচ্ছে কারি কিং নামে উনি পরিচিত, খুব কারি শেফ। তো উনি হচ্ছে আমার জাজ ছিলেন আমার খাবারের। তো এরকম আসলে প্রতিটা মানে যারা করে এক একটা ব্যাচের জন্য কিছু গেস্ট থাকে, ওনারা এসে খেয়ে আপনার বলবে যে হ্যাঁ ভালো হয়েছে বা এটা হয়েছে। তো এটা আমার গেল পর্যটন, তো আমার খুব ভালো লেগেছে, কারণ অনেকদিন পর আবার একটা স্টুডেন্ট লাইফে ফিরে গেছিলাম। তো কাজের মাঝে এটা করলাম, করার পর আমাদের ওখানে একটা ফুড অ্যান্ড বেভারেজের মানে এটা ছাড়াও যেটা করেছিলাম ফুড হাইজিন নিয়ে একটা, কারণ আমরা খাবার করছি কিন্তু ঠিক প্রপার হাইজিন মেনটেন করে কিন্তু অনেক সময় করছি না। তো হ্যাসাব যেটা, এটা হ্যাজার্ড কন্ট্রোল ক্রিটিক্যাল পয়েন্ট, এই জিনিসটা আমরা জানতাম না, কারণ কুকিং শো কিন্তু তার আগে আমার অনেক করা হয়ে গেছে, 100টার উপরে হয়ে গেছে, কিন্তু ঠিক প্রপার সব কিছু মেনে হয়তো আমি কখনো করি নাই, এমনও হয়তো হতে পারে। কারণ আমরা অনেক সময় একটা র ফুডটা মানে একটা চিকেন কাটলাম, ওই চপিং বোর্ডে আমি হয়তো একটা ভেজিটেবল কেটে ফেললাম, তো এটাতে গেলে ফুড কন্টামিনেশন হয়, এটাতে ব্যাকটেরিয়া গ্রো করে খাবারে, যেটা হ্যাঁ শরীরের জন্য খুব খারাপ। র ফুড কুক ফুড কখন একসাথে রাখতে হয় না। আবার ফ্রিজে আপনার রাখলে খাবারের ওইভাবে মেনটেন করে রাখতে হবে, কোনটা উপরে রাখতে হবে কোনটা নিচে, টেম্পারেচার কিন্তু থাকে রান্নার সময়, বিভিন্ন রান্নার টেম্পারেচার ডিফারেন্ট থাকে। তারপর ফুড আপনার হচ্ছে স্টোরেজ করবেন, যে এটারও কিছু সিস্টেম আছে। খাওয়ার সময় বডি টেম্পারেচারের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, যে এই টেম্পারেচারে খাবার খাওয়া যাবে না? মানে আমার কাছে মনে হচ্ছে খাওয়াটা খুব কঠিন একটা শিল্প। খাওয়াটা খুব সহজ, কিন্তু আপনি প্রসেসটা যদি আপনি প্রপারলি মেনটেন না করেন, তাহলে কিন্তু অসুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু এটা যেমন 5 স্টার হোটেলগুলো মোটামুটি মানে ওরা চেষ্টা করে কিন্তু মেনটেন করে করতে, কিন্তু আমি এখন রেডিসনে আছি, আমি দেখি ওটা তারা খুব চেষ্টা করে সবকিছু একদম প্রপার রাখতে। হ্যাঁ, এবং তারা সব ফুড স্যাম্পলগুলো রেখে দেয়, যাতে কোনো গেস্ট কমপ্লেন করলে
ওটা টেস্ট করায় বুঝাতে পারে যে না, আমাদের খাবারের জন্য সমস্যা হয় নাই। হ্যাঁ, প্রতিটা আমরা রান্না করার সাথে সাথে উঠাই ফেলি স্যাম্পলগুলো, যাতে বাহ। কোনো কমপ্লেন পরে না হয়, কাজ করতে না পারে যে না আমাদের ফুডে সমস্যা ছিল। রেডিসনের গল্প আমরা নিশ্চয়ই শুনবো, এবং একই সাথে এই যে আপনি শিখছিলেন তখন পর্যটনে শিখলেন, একটা সার্টিফিকেট, ভালো একটা সার্টিফিকেট দরকার একটা ইনস্টিটিউশনের, তখন কি লাইফের এম ঠিক করা হলো যে কোনো ভাবেই হোক এখানেই ক্যারিয়ার করে ফেলবো বা এটাই ক্যারিয়ার হবে somehow? আসলে আমি ওইভাবে কখনো এইম ঠিক করে কিছু করি নেই। আসলে আমার যখন যেটা ভালো লেগেছে যে আমি এটা করতে চাচ্ছি, আমি সেটাই করেছি। আমার ফ্যামিলির পিছনে আমি অনেকটা সময় দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এখন আমার বাচ্চারা একটু বড় হয়ে গেছে, আমাকে ছাড়াও চলবে কিছুটা, তারা কিছুটা পারবে নিজের নিজের দিকটা খেয়াল রাখতে। তখন কিন্তু আমি মিডিয়াতে ঢুকেছি, হ্যাঁ, মিডিয়ার সাথে কাজ করছি। তো এখন যেটা হচ্ছে, এটা আসলে এখন এক নাগারে একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে। মানে আমি যে খুব একদম এটাই লাগবে এটাই করব এরকম না, কিন্তু দেখা যাচ্ছে কাজগুলো আসছে, এবং আমি যেহেতু এই কাজটা করতে পছন্দ করি আমি করছি। তো এইভাবে আসলে চলছে। ওকে, আমরা এই চলার গল্পে অবশ্যই ফিরবো, তবে একটু সংবাদটা জেনে আসতে হবে। মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangasokal@মাছরাঙা.tv এই ঠিকানায়। দর্শক, সঙ্গে আছেন রন্ধনশিল্পী আফরোজা নাজদিন সুমি। গল্পে ফিরে যাচ্ছি আমরা। যে গল্পে ছিলাম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে মোটামুটি ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে একটা করার পর আমি ফুড হাইজিন নিয়ে করলাম যেটা। তারপরে এখন আসলে যে আপনারা শুরুটা জিজ্ঞাসা করছিলেন রান্নার, তো আমার একটা কথা মানে হয় কি, অনেকদিন গ্যাপ ছিল, যেহেতু ফ্রেন্ডদের সাথে একটা গ্যাপ, আমি বগুড়া ছিলাম, ঢাকা আসার পরে আবার যোগাযোগটা হয়েছে। সেটা হচ্ছে আমার মেয়ের একটা আর্ট এক্সিবিশন হয়েছিল। হ্যাঁ, ও যখন ক্লাস 5-এ পড়ে তখন ড্রিক গ্যালারিতে 3 দিন ব্যাপী ওর একটা সলো আর্ট এক্সিবিশন হয়েছে। তো এইটা মোটামুটি যমুনা টিভিতে ওর একটা লাইভ ইন্টারভিউ হয়েছে, ওখানে একটা সকালের একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, শুভ সকাল, তো ওখানে ওর একটা ইন্টারভিউ হয়। তো তখন আমি আবার যমুনা টিভিতে যাওয়ার পর যেটা হয়, নতুন করে তখন ওনাদের মনে হয় আচ্ছা ওনাকে তো নেওয়া যায় রান্নায়, আমার তারপরে কিন্তু আমার মানে রান্নার প্রোগ্রামটা করা। তো ওইটা হচ্ছে আসলে কানেকশনটা, কারণ একটা গ্যাপ ছিল মাঝে। এইভাবে আসলে শুরু। কোনো প্রফেশনালি কোনো জায়গায় কি আছেন কিছু, লাইক আপনি রেডিসনের কথা বলছিলেন? হ্যাঁ, আমি এখন ওখানে করছি। হিসেবে আছেন ওখানে? আমি ইন্টার্নি করে ওখানে ঢুকেছি। ওখানে শেফ হিসেবে আছেন? সেই হিসাবে ঠিক না, মানে ওই ইন্টার্নিটা আমার কেবল শেষ হয়েছে। ওকে। তো ওখানে আমি এখন কাজ করছি, অনেক কিছু শিখছি। আর যেটা হচ্ছে আপনার আমার যেটা পেপার ম্যাগাজিনের কাজগুলো, এটা আসলে ওই আমি কোরবানির থেকে শুরু করলাম, আস্তে আস্তে দেখা গেল যে খুব অল্প সময় কিন্তু আমার এই ক্যারিয়ার এটা, যেটা হচ্ছে ওরা হচ্ছে প্রথমে শুরু হয়ে গেল প্রথম আলো থেকে, মানে দিলাম, বা এরকম লিডিং যে পেপারগুলো আছে বাংলাদেশ পেপারে দেওয়া হলো, ম্যাগাজিনগুলোতে মোটামুটি সব কম বেশি সব ম্যাগাজিনে এখন যাচ্ছে। বাংলাদেশের ওই যে ফুড ম্যাগাজিন আছে, সাতকাহন, তারপর রোদসী, দ্য পেজেস, এরকম এভরিথিং, মানে প্রতিটা পেপারে ম্যাগাজিনে যাচ্ছে এখন। আর নতুন একটা আমরা শুরু করলাম ফুড অ্যান্ড ফান, এটাও একটা নতুন, একদম নতুন ম্যাগাজিন। তো এখানেও আমি রেসিপি দিয়েছি, এবার আমার রেসিপি এসেছে। লাইক ফিউচার প্ল্যানগুলো যদি একটু জানতে চাই, যে আমরা রেসিপি নিয়ে নয় একটু পরেই কথা বলছি, এই যে জিনিসগুলো আপনি করছেন নিশ্চয়ই ভবিষ্যতে একটা পরিকল্পনা থাকে, এবং ফাইনালি আমরা দেখি যে কেউ হয়তো একটা রেস্টুরেন্ট ওপেন করলো, বা কেউ হয়তো এটার উপর সেটা একটা থাকে। আসলে আমরা যেহেতু কাজ করছি, আমার যেটা আছে, আমি মোটামুটি একটা বই গুছিয়ে নিয়েছে, হয়তো সামনে বইমেলায় সেটা পাবেন। মানে কিছু ব্যস্ততার কারণে এবছর আর বের করা হয় নাই। তো এটা আমার ইচ্ছা আছে, কারণ আমি যে ঝটপট কিছু রান্না করি, মানে যেটা আমরা সবাই খুব ব্যস্ত থাকি, তো এর মধ্যে যেটা খুব সহজে করা যায় এবং খেতে ভালো, এই ধরনের কিছু রেসিপি নিয়ে আমি বইটা করছি। মানে ট্র্যাডিশনাল খাবারও থাকবে, কিছু কিছু ফিউশন ফুড থাকবে, মানে মিশানো থাকবে, কন্টিনেন্টাল থাকবে, সব কিছু মিলে আমি একটা বই করছি যেটা সহজে করা যায়। কারণ আমরা সবাই আসলে কাজ করে বাসায় ফিরে টায়ার্ড থাকি, তো তখন যেটা আমাদের মানে বাচ্চারা পছন্দ করবে বা ফ্যামিলি মেম্বার পছন্দ করবে, এই ধরনের কিছু রেসিপি আমি সিলেক্ট করেছি। একটা বড় সমস্যা ইদানিং আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে বিশেষ করে যারা অফিস ওয়ার্ক করেন, ছেলে মেয়ে নির্বিশেষে, একটা সময় পরে গিয়ে তারা অনেক বেশি বাল্কি হয়ে যান, অনেক বেশি ফ্যাট হয়ে যান, এবং খুব স্বাভাবিকভাবে আমাদের ফুডটাও অনেকখানি দায়ী, আমাদের এই ভাত বা আমরা যে খাবারগুলো খাই, এবং সেটার অল্টারনেটিভ ফুডও যখন সাজেস্ট করা হয় সেটাও খুব পেইনফুল, কারণ ওগুলো আসলে টেস্টের দিক থেকে ওরকম ভালো না। সেগুলো নিয়ে কি আপনারা কোনো কিছু চিন্তা করছেন? কিছু কিছু তো আমরা করি, যেমন আমি স্টিম একটা চিকেন করি, এটাতে কেমন কিছুই থাকে না, হ্যাঁ, মশলা খুব টেস্টি এটা, হ্যাঁ, এবং এটা কিন্তু সবাই খুব পছন্দ করে। আচ্ছা।
তো এটা দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু খাচ্ছে, কারণ আমি ভিতরে একটু পনির দিচ্ছি, তো বাচ্চারা পনিরটা পছন্দ করে, হ্যাঁ। Okay. কিন্তু আমি পুরো চিকেনটা করলাম স্টিমে, এখানে কোনো তেল দিলাম না, কিছু দিলাম না, পনির থেকে যেটুকু ওরা পেলো। তো এরকম এই ধরনের কিছু আমি চেঞ্জ করি যে ফুডগুলা, আর আমি সবসময় চেষ্টা করি খুব অল্প তেলে করতে, শ্যালো ফ্রাই বা এরকম খুব হালকা তেলে রান্নাগুলা করতে। তো আর সালাদটাও আমি করলাম একটু চিকেন দিয়ে বা সালাদ তো আর corn সালাদ দিয়ে। নাই এখন। না, এখন ঠিক ওরকম নাই, হ্যাঁ। তো যেটা করি এটা কিন্তু বাচ্চারা খায়, তো ওরা কিন্তু এটা মজা করেই খাচ্ছে এবং এটা কিন্তু হেলদি, কারণ ভেজিটেবলটা খাচ্ছে। তো ফিশ কিছু আইটেম আছে, ফিশের এটা আপনার কাবাবের মতো কিছু করে দেওয়া হচ্ছে, কিছু মানে ভ্যারিয়েশন এনে তো দেখা যায় ওরা কিন্তু খাচ্ছে, কিন্তু এটা এসব সবকটা খাবারই খুব হেলদি। কিন্তু আমাদের বাচ্চাদের যেটা হয়েছে কি, ওরা যে ফাস্ট ফুড খাবারটা বেশি খায়, এইটা থেকে আসলে ওবেসিটিটা চলে আসছে। আর এখনকার দেখবেন আপনার মাঠ কিন্তু নাই, আমরা ছোটবেলায় অনেক মানে মাঠটা পেয়েছি, হ্যাঁ। হয়তো আমি খুব বেশি খেলতাম না, কিন্তু যারা খেলতে চাইতো তারা কিন্তু খেলতে পারতো। এখনকার বাচ্চারা কিন্তু বাসায় বসে ল্যাপটপ, ট্যাব বা ইউটিউবে অনেক কিছু দেখে, বসে বসে গেম এইসব নিয়ে থাকে, ওরা কিন্তু খুব একটা মুভ করতে চায় না। বা স্কুল কলেজ যেখানে যাক, বাসায় এসে কিন্তু ওই নিজের ঘরে একটু মোবাইলটা নিল বা ট্যাবটা নিয়ে শুয়ে পড়লো, বসে পড়লো, দেখছে। তো ওদের জন্য কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজটা খুব কম। আর স্কুলগুলোতে এখন আমার যেটা লাগে, মানে ওখানে দেখি কোনো মাঠ খুব কম স্কুলে। না, আমি বসুন্ধরা